কে আমার যেটা বিষয় নরেশ গুহর সাংবাদিকতা, সেটা নিরিখে হয়তো এক অর্থে বলা যেতে পারত যে এটা শেষ এবং স্বল্পতম, বললেও ভুল হয় না। এতক্ষণ আপনারা নরেশবাবুর যে পরিচয়টা পেলেন, তার মধ্যে কোথাও আপনারা সাংবাদিকতার কথা শোনেননি। তিনি অধ্যাপক, তিনি কবি, তিনি সম্পাদক সাহিত্য পত্রিকার, কিন্তু তিনি যে একটা খবরের কাগজে বছর দুয়েক, সম্ভবত তারও কম সময় কাজ করেছিলেন, তার এই সাংবাদিক জীবনের কথাটা এখনো অব্দি উঠে আসেনি। তার কারণ তিনি নিজে এটাকে খুব বেশি গুরুত্ব দেননি। তিনি সাংবাদিক ছিলেন 1947 সাল থেকে 1949 সাল, এই সময়টুকুর মধ্যে। তিনি সাংবাদিক হয়েছিলেন সাংবাদিক হওয়ার ইচ্ছেতে নয়, শুধুমাত্র দারিদ্র থেকে মুক্তির জন্য, কিছুটা রোজগারের জন্য। এই বিষয়টা আজকের আলোচনায় এখনো সেভাবে আসেনি। আপনারা যারা নরেশ গুহকে জানার, আমরা যারা বোঝার চেষ্টা করছি, প্রথম জীবনটা, তার ছাত্র জীবনটা পূর্ব বাংলা থেকে কলকাতায় এসে রিপন কলেজে এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা দীর্ঘ দারিদ্র্যের সঙ্গে সংগ্রামের গল্প। এটা আপনাদের, মানে আমরা যারা বিভূতিভূষণের অপুর কলকাতায় বাস করেছি, আমরা জানি যে সে সময় নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলেদের, যারা গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা করতো, তাদের কি অবস্থা ছিল। তারা এমনও ঘরে বাস করেছেন যেখানে এত ছোট ঘর, 4-5টি ছেলে শুলে পাটা বাইরে রাখতে হতো, তাদের সকলের জায়গা হতো। সেইখানে সুকান্ত ভট্টাচার্য কবি, তিনি এসে নরেশ গুহর সঙ্গে গল্প করে যাচ্ছেন। 45 সালে উনি এমএ পাশ করলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এবং তারপর থেকে চাকরি খুঁজতে লাগলেন। স্কুলে পড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু উনি পেলেন না। প্রমথনাথ বিশি যুগান্তরের কথা বলে ওনার একটা কাজ জুটিয়ে দিলেন, সম্পাদকীয় বিভাগে সাব এডিটরের চাকরি, মাইনে 110 টাকা। এখানে একটু মজার কথা বলি যে আমরা যারা সম্পাদকীয় বিভাগে কাজ করি কোনো কাগজের, আমাদের বলা হয় যে ওটা নাকি পুনর্বাসন বিভাগ, রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। কারণ একসময় যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে যারা বিভিন্ন বাম আন্দোলন করতেন, জেলে যেতেন, বেরিয়ে এসে আর কোনো কাজ পাওয়া যেত না, তাদের সবাইকে খবরের কাগজে, সাধারণ অনেককেই আর কি, সম্পাদকীয় বিভাগে রাখা হতো। কারণ রিপোর্টিংয়ে দিলে বা নিউজ ডেস্কে দিলে কি করে বসবে, কারোর সেই মানে কনফিডেন্স ছিল না। কিন্তু সম্পাদকীয় বিভাগ যেহেতু ওপিনিয়ন লেখার এবং ধীরে সুস্থে লেখার, তো সেখানে তাদেরকে রাখা হতো। অবশ্যই নরেশ গুহ সেরকম না, তিনি খুব ভালো ছাত্র ছিলেন, তার সাব এডিটিংয়ের ক্ষমতা ছিল, সেই জন্য তাকে মানে থাকবে ভেবে তাকে রাখা হয়েছিল। আপনাদের মনে রাখতে হবে যে 1947 সালে উনি ঠিক কোন মাসে জয়েন করেছেন জানি না, কিন্তু যুগান্তরের কাজ করতে করতেই উনি এপ্রিল মাসে, 47-এর এপ্রিল মাসে, যখন গান্ধীজি নোয়াখালী দাঙ্গা থেকে ফেরার পর বিহারের দাঙ্গায় যাচ্ছেন দেখতে, সেখানে গিয়ে সবাইকে ফেরাতে, শান্তি ফেরাতে, সেই সময় গিয়েছিলেন আমাদের নরেশবাবু কবি অমিয় চক্রবর্তীর সঙ্গে। এই যে সময়টা, এটা একটা সাংঘাতিক মানে দোলাচলের সময়। কলকাতায় তখন প্রচণ্ড দাঙ্গা হচ্ছে, এবং সেই দাঙ্গা সারা দেশেই ছড়াচ্ছে, নানা জায়গায় ছড়াচ্ছে। দেশ স্বাধীন হবে, দেশ ভাগ হবে, কোন দিকে কি হবে, একটা মানে খবরের দিক থেকে যদি কেউ দেখে, তাহলে এই অস্থির সময়ের মধ্যে থেকে প্রতি মুহূর্তে অসাধারণ সব খবর বেরিয়ে আসছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নরেশবাবুর মনটা যেমন ছিল, সেই সময় উনি যাতে কবিদের আড্ডায় থাকতে পারেন সেই জন্য নাইট ডিউটি নিচ্ছেন। তিনি অ্যাজ সাচ সংবাদের প্রতি যে খুব আগ্রহী ছিলেন তা নয়। এই ঘটনাবহুল সময়ের মধ্যেও তিনি নিজেকে একটু দূরে রেখেছেন। তিনি তারপরে 49 সালে
তিনি কাগজ ছেড়ে দেন। তার দেওয়া কোনো একটি শিরোনাম যুগান্তর কাগজের পছন্দ হয়নি। সেই সময় যুগান্তরের সম্পাদক ছিলেন বিবেকানন্দ মুখোপাধ্যায় এবং প্রকাশক ছিলেন ধীরেন্দ্রনাথ সেন। কোনো কারণে তার মনে হয়েছিল, নরেশবাবুর মনে হয়েছিল যে খুব হিন্দুত্ববাদী একটা মনোভাব নিচ্ছে। কেন মনে হয়েছিল এ কথা? যুগান্তর অ্যাজ হিন্দুত্ববাদী বলে যে খুব পরিচিত ছিল তা নয়, কিন্তু সেটা আমরা হয়তো ওনার সাংবাদিকতার যেটুকু নিদর্শন আমাদের কাছে আছে, যেটার জন্য বস্তুত সুভাষিসবাবুকেই আমাদের ধন্যবাদ দিতে হবে, কারণ তিনি না দিলে এইটা পাওয়া যেত না। যে জার্নালটা উনি লিখেছিলেন বিহারে গান্ধীজির সঙ্গে গিয়ে দেখা করার পর উনি কিছুদিন থেকে গেছিলেন, ভয়ঙ্কর একটা দাঙ্গা বিধ্বস্ত সময়। তার সাহিত্যে এর কতটুকু ছায়া পড়েছে সেটা আপনারা যারা গবেষণা করেন তারা বলতে পারবেন, কিন্তু আমি দেখছিলাম সাংবাদিকের দৃষ্টিতে যে উনি কত পুঙ্খানুপুঙ্খ সেই সময়ের জার্নাল হিসেবে লিখেছেন। আনফর্চুনেটলি ডিজিটাল আর্কাইভ যুগান্তরের যা আছে, যা আমি ব্রিটিশ লাইব্রেরিতে পাচ্ছি অথবা যা আমাদের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরিতে আছে, সেখানে 30th এপ্রিল অবধি পাওয়া যাচ্ছে, তারপর আবার জুলাইতে পাওয়া যাচ্ছে। মে আর জুন এই দুটো মাস সম্পূর্ণ সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি না, কোনো ডিজিটাল আর্কাইভে আমি খুঁজে পেলাম না। যদি মানে ন্যাশনাল আর্কাইভে গিয়ে একেবারে কাগজ যদি খুলে দেখি তাহলে হয়তো আপনারা কেউ দেখতে পারেন, কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা আনফর্চুনেট এই কারণে যে এপ্রিলের শেষেই উনি গিয়েছিলেন বিহারে, ফলে ওনার জার্নালটা যেটা উনি নিজে লিখেছিলেন সেটা আমাদের কাছে রয়েছে, বাংলায় এবং ইংরেজিতে লিখেছিলেন, কিন্তু সেটা যে ঠিক কী আকারে যুগান্তরে বেরিয়েছিল, সেটা মানে লম্বা ফিচার হিসেবে বেরিয়েছিল নাকি ছোট ছোট আর্টিকেল হিসেবে বেরিয়েছিল, এমনকি আদৌ বেরিয়েছিল কিনা এ বিষয়ে কিন্তু সুচরিতাদি অথবা সুভাষিসবাবু কেউই কোনো নথিপত্র আমাদের দিতে পারেননি, আর ডিজিটাল আর্কাইভেও পাওয়া যাচ্ছে না। সুতরাং সাংবাদিক হিসেবে ওনার লেখাপত্র, ছাপা লেখাপত্র কিছু সারভাইভ করেছে এমন আমি কোনো নিদর্শন পাচ্ছি না। আমাদের হাতে যেটুকু রয়েছে সেটা হচ্ছে যখন উনি গিয়েছিলেন বিহারে 29শে এপ্রিল থেকে 1947 সেই সময়কার তার যে নথি। এখন এটা উনি গিয়েছিলেন কবি অমিয় চক্রবর্তীর সঙ্গে। অমিয় চক্রবর্তীর কিন্তু গান্ধীজির সঙ্গে দীর্ঘদিনের আলাপ। 1921 সালে প্রথম উনি দেখেছেন শান্তিনিকেতনে। 1926 থেকে নিয়মিত অমিয় চক্রবর্তীর সঙ্গে গান্ধীজির চিঠি চালাচালি চলছে, এবং অনেক সময় গান্ধীজি যখন মানে ফাস্ট আন টু ডেথ একদম আমরণ অনশন বলে বসছেন, তখন দেবদাস গান্ধীর ডাকে অমিয় চক্রবর্তী সেখানে যাচ্ছেন, রবীন্দ্রনাথের প্রতিনিধি হয়ে গান্ধীর কাছে গিয়ে কথাবার্তা বলছেন। এইগুলো আমরা পাই, এবং যখনই দাঙ্গার জন্য গান্ধী কোথাও গিয়েছেন তখন অমিয় চক্রবর্তী গিয়েছেন। অমিয় চক্রবর্তী নোয়াখালীতেও গেছিলেন, নরেশবাবু সেই সময় যাননি। তারপরে ওখান থেকে উনি কলকাতায় ফিরে আসেন, সোদপুরে ছিলেন, তখন গিয়ে দেখা করেন নরেশবাবু, এবং তারপরে উনি আর অমিয় চক্রবর্তী যান বিহারে, এবং সেখানে গঙ্গার তীরে ওখানে মানে কংগ্রেস, গান্ধীজির অনুগত এবং কংগ্রেসের বিহারের অন্যতম নেতা শাহনওয়াজ তার বাড়িতে ছিলেন, পাটনাতে গঙ্গার ধারে তাদের বাড়ি। এবং সেখানে এমনও হয়েছে যে সন্ধ্যার সময় গান্ধীজি যখন হাঁটছেন তখন তার একটা হাত অমিয় চক্রবর্তীর কাঁধে, একটা হাত নরেশবাবুর কাঁধে। আশ্চর্য হচ্ছে যে যে 2-3 দিন উনি গান্ধীর সঙ্গে ছিলেন, একজন সাংবাদিক হিসেবে তখন কাজ করছেন, তা সত্ত্বেও আমরা গান্ধীর একটাও উদ্ধৃতি পাই না। মানে আমাদের সাংবাদিকদের সাধারণ মানে ঝোঁকটাই হচ্ছে যে কেউ কিছু বললে, কারো কোনো বড় লোকের কাছে গেলেই তার মুখের কথাগুলো শুনবো, তাকে প্রশ্ন করব, খোঁচাবো, তার কি বলছেন সেটা ধরে রাখবো, বিষয়ে আপনি কি মনে করেন।
এর কোনো কিছু, এত কাছে এসেও আমরা দেখছি যে উনি উনি কি লিখছেন শুনুন। এটাও একটা মানে এটা কিন্তু মানে গান্ধী সম্পর্কে উনি যেটা যখন ওই ওনার কাঁধে হাত রেখে ঘুরছেন সেই সকালের বিবরণটা যেন নরেশবাবুর অন্তরটাকে আমাদের দেখিয়ে দেয়। সকালে গঙ্গার তীরে শাহনওয়াজের সঙ্গে চা খেতে খেতে বিহার রিলিফের নানা কথা হলো। চা অসমাপ্ত রেখে উঠে যেতে হলো, কারণ বাপু দিল্লি চলে যাবেন। ঘরে ঢুকে দেখি মেঝেতে ফরাস পেতে বসে আছেন, প্রসন্ন হাসির বরাভয় মুখে। বাপু বললেন, চলো হাঁটতে হাঁটতে কথা বলা যাক। আমি তার এক হাত কাঁধে নিলুম, অন্য হাত অমিয় বাবুর কাঁধে। খানিক পরে আমি সরে গেলাম, হৈমন্তী দেবী এলেন, শান্ত কণ্ঠস্বর। এই প্রভাতের সকল শান্তি যেন তার কণ্ঠে প্রকট হচ্ছিল। উঠোনের পথ দিয়ে বেড়াতে বেড়াতে তিনি কত কথাই বললেন। কি কথা আমরা জানি না। ৮০ বছরের কোনো উদ্ধত রেখাই দেহে নেই। কালকে যেন অতিক্রম করেছেন তিনি তার মন দিয়ে, জীবনের শক্তি দিয়ে। কিছু পরে শাহনওয়াজ এলেন কাজের কথা নিয়ে। বেলা ৮টায় বাবু চলে গেলেন। একদিনের স্বর্গ থেকে বিচ্যুত হলুম, হৃদজ্যোতি গৃহচ্যুত নক্ষত্রের মতো। তারপর আমদারি গ্রামে চলে এলেন। তাহলে দেখুন এই যে মানে তার ভিতরের যে সাহিত্যিক অভিসত্তা, হৃদজ্যোতি গৃহচ্যুত নক্ষত্র মনে করছেন নিজেকে বাপু চলে গেলেন বলে। মানে গান্ধীর শুধুমাত্র উপস্থিতির জন্য একজনের মনের মধ্যে যে শান্তি, যে স্নিগ্ধতা, যে শক্তি পাওয়া যাচ্ছে আর কি, সেটা আমরা কিন্তু এটাও এক অর্থে এটাও সংবাদ, এটাও আমরা তার মধ্যে থেকে পাচ্ছি। কিন্তু প্রচলিত অর্থে যেটা সংবাদ, যেখানে বাপু দেশভাগ নিয়ে কি ভাবছেন, দাঙ্গা নিয়ে কি ভাবছেন, কিন্তু আমার এখন মনে হয়, পড়তে গিয়ে মনে হচ্ছিল যে সে কথাগুলোর অসংখ্য মানে সে সময় সংবাদপত্র খুললেই বিভিন্ন বিষয় বাপু কি বলেছেন সেগুলো পাওয়া যায়। এবং গান্ধীর নিজেরও মানে গান্ধীর আর্কাইভস অত্যন্ত সমৃদ্ধ, সেখানেও তার ডে টু ডে প্রত্যেকটা মিটিংয়ে তিনি কি বলেছেন, সাংবাদিকদের তিনি বলেছেন, তার সব রেকর্ড রয়েছে। কিন্তু এমন একটি অন্তরঙ্গ রেকর্ড যেন আমাদের এটা মানে এক অর্থে সমৃদ্ধ করে এই অর্থে। এবং আমরা দেখেছি নরেশবাবুর সম্পর্কে যা পাই, এমনকি বুদ্ধদেব বসুর কাছে উনি যখন প্রথম গেছিলেন উনি ঢুকতে পারেননি, ওনার মধ্যে একটা স্বভাব সংকোচ ছিল। উনি কয়েকটা খেজুর আর কিছু রজনীগন্ধা নিয়ে বুদ্ধদেব বসুর বাড়িতে প্রথম যখন গিয়েছিলেন, হঠাৎ ওনার মনে হলো যে আমায় তো ডাকেনি, আমি নিজে নিজে কি করে যাবো। কারণ উনি অনেকক্ষণ পার্কে বসে খেজুরগুলো খেয়ে আর ফুলটা পার্কে রেখে দিয়ে বাড়ি চলেন। এটা সাংবাদিকের সাধারণ নেচার নয় আর কি। সরি, আমাকে 1 মিনিট এক্সকিউজ করুন। তো এবারে আমি আসি যে উনি একেবারে যখন কথা বলছেন আন্ধেরি, এটা অ্যাকচুয়ালি পাটনা থেকে, উনি লিখছেন মাইল 25-এ, আমি ম্যাপে দেখলাম 21 মাইল দূরে। ফাতুয়া হচ্ছে সেই ডিস্ট্রিক্ট যেটাতে উনি গেছিলেন। 3টে গ্রামের কথা, 4টে জায়গার কথা লিখছেন, আন্ধেরি, মিসৌরি, ভেরগাঁও, কাঞ্চনপুর। দাঙ্গাটা হয়েছিল 1946 সালের অক্টোবর-নভেম্বরে, গ্রেট ক্যালকাটা কিলিংসের পরপর বিহারে হয়েছিল, নোয়াখালীতে হয়েছিল। নোয়াখালীতে প্রধানত মার খেয়েছেন হিন্দুরা। গান্ধী যখন নোয়াখালীতে গিয়ে ঘুরছেন তখন মুসলিম লীগের প্রচুর সদস্য গান্ধীকে বলছেন যে এখানে তো হিন্দুরা মার খেয়েছে, আপনি এখানে কেন এসছেন, যেখানে মুসলিমরা মার খেয়েছে সেখানে যাচ্ছেন। গান্ধী সে কথা অগ্রাহ্য করেছিলেন, কিন্তু তারপরে তার খুবই অনুগত শাহনওয়াজ তিনি যখন লিখলেন যে এখানে মুসলিমরা ঘর ছাড়া আমরা কাউকে ফেরাতে পারছি না, ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, তখন গান্ধী আর সে কথা উপেক্ষা করতে পারলেন না। তিনি নোয়াখালী ছেড়ে, রিলাক্টেন্টলি নোয়াখালী ছেড়ে বিহারে এলেন।
বিহারে গান্ধীজি এসেছিলেন মার্চ মাসে। আমরা দেখি যে মোটামুটি 2-3 মার্চ থেকে তিনি ওখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। এপ্রিলের শেষে উনি এরা গেল, অমিয় চক্রবর্তী, নরেশ গুহ গেলেন। লাস্ট আমরা পাই 8ই অগস্ট, মানে দেখুন 15ই অগস্ট ভারত স্বাধীন হলো, 8ই অগস্ট অবধি কিন্তু গান্ধী কনস্ট্যান্টলি বারবার বিহারে যাচ্ছে। কেননা বিহারে যেটা ঘটেছিল মুসলিমদের সঙ্গে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। ফর্চুনেটলি আমরা এর কাছ থেকেই পাই, নরেশবাবুই বিহার সরকারের যেটা অফিসিয়াল রিপোর্ট সেটা রেখেছিলেন। সেখানে বলা হচ্ছে নাম্বার কিল্ড 5000 মুসলিমস, 530 হিন্দুস, injured 1380 Muslims, 120 Hindus, villages damaged 750, houses damaged 4500। আরও একটা বলা হচ্ছে যে বিহারের গ্রামীণ এলাকা থেকে অর্ধেক মুসলিম বাড়ি ছেড়ে চলে গিয়েছে। 45,000 মুসলিম আউট অফ 2,25,000, 45,000 মুসলিম তারা বাড়ি থেকে চলে গেছে। এবার আন্দেরি ভিলেজে গিয়ে দেখুন, এই যে মেটিকুলাস কথাটা জয়দীপ বাবু প্রথমেই বলছিলেন, সাংবাদিকতাতেও এই মেটিকুলাসনেসটা অত্যন্ত জরুরি যখন তথ্য সংগ্রহ করা হচ্ছে। উনি গিয়েই কি করলেন, উনি সবার সঙ্গে আন্দেরির গ্রামে গিয়ে উনি সবার সঙ্গে কথা বলে একটা লিস্ট তৈরি করলেন। 28 জনের টাইপ করা লিস্ট, একদম 28 জনের সঙ্গে কথা বলে। আমি শুধু প্রথম 3-4টে আর শেষ 3-4টে করছি। নাসিরুদ্দিন খান, all dead, within bracket 5. Hassan Reza, 12 dead, a son Hassanat living in Patna. Hasar, 16 dead, a son and a daughter living. 4. Aunt of Nazir, widow, living, none dead. 5 number Nazir, all dead, within bracket 8. শেষ কয়েকটা পড়ছি শুনুন। Duli, 2 sons, mother, sister, wife, living, 3 dead. Khalifa, 6 dead, 1 daughter living. 27 নম্বর হচ্ছে Isha, living with son, 4 dead. Suleiman, 4 dead, himself living. এবং উনি একজন ব্রাহ্মণের কাছ থেকে, একজন মুসলিমের কাছ থেকে, ছোট জাতের লোকেদের, চামার, দোসাদ, এই লোকেদের কাছ থেকে, সরকারি লোকেদের কাছ থেকে, সবার কাছ থেকে আলাদা আলাদা করে নিচ্ছেন। এটাও কিন্তু ইনস্টিংটিভলি হোক অথবা ওনার নিজের বিচার বুদ্ধি থেকেই হোক, এই যে উনি সারাক্ষণ ক্রস চেক করছেন। একদিকে আমরা দেখছি ওনার সাংবাদিক সুলভ গুণটা, যে উনি প্রচণ্ড মেটিকুলাস, এইরকম একটা তালিকা তৈরি করছেন। কাঞ্চনপুর ডিস্ট্রিক্টে গিয়েও উনি তালিকা এরকমভাবে তৈরি করেছেন, এবং ম্যাপ, কোথায় কোথায় মুসলিমদের বাড়িগুলো ছিল নিজের হাতে একটা ম্যাপ এঁকেছেন। এইটা হচ্ছে সাংবাদিকের খুব বড় গুণ। দ্বিতীয় হচ্ছে ওনার ক্রস চেক করার একটা টেন্ডেন্সি, সব ধরনের লোকেদের সঙ্গে কথা বলছে, একটা খুব নিখুঁত পিকচার দিচ্ছেন যে কিভাবে কি হয়েছিল। এবং এই মানে একটা বড় ঘটনার মধ্যেও যে অনেকগুলো স্তর থাকে, হ্যাঁ, অনেক সমাজের বিভিন্ন সেকশন যে এইরকম একটা বড় ডিসরাপশনের সময় বিভিন্নভাবে প্রতিক্রিয়া করে, এটাও উনি খুব সুন্দর ধরেছিলেন। যেমন এই গ্রামে কি হয়েছিল, প্রায় সব গ্রামেই ওরা শুনেছেন যে গ্রামের লোকেরা, গ্রামের হিন্দুরা আক্রমণ করেনি, বাইরে থেকে লোকেরা এসে হই হই করে ঢুকে এসে আক্রমণ করেছিল। যখন করেছিল তখন গ্রামের হিন্দুরা কি করেছিল, উনি দেখাচ্ছেন যে রাজপুত, ব্রাহ্মণ, উচ্চবর্ণ হিন্দুরা কিছুই করেনি, কিন্তু দোসাদ আর চামার তারা মুসলিমদের সমর্থন করেছিল। বরং কিছু কিছু ক্ষেত্রে রাজপুত যারা ছিল তারা এদেরকে জয়েন করেছিল, মানে আক্রমণকারীদের, এবং মেয়েদের উপর অকথ্য অত্যাচার এবং ঘর বাড়ি লুট করা, মার মানে তরোয়ালে এবং গুলি করে মারা, এই সমস্ত কাজ করতে করতে তারা জয় হিন্দ বলে স্লোগান দিয়েছিল। এইগুলো উনি ওনার খুব মানে তথ্যনিষ্ঠভাবে, কোনোভাবে কোনো দিকে আলোড়িত না হয়ে কিন্তু উনি
স্পষ্ট তুলে ধরেছিলেন। এই জিনিস যদি ছেপে বেরোতো তাহলে বিহারের দাঙ্গার মানে বাংলায় এত ভালো একটা ব্যাখ্যা খুব কম পাওয়া যেত। এখানে যে হিন্দুদের, এই জন্য আমি বলছিলাম যে কেন ওনার হিন্দুত্ববাদী বলে মনে হয়ে থাকতে পারে যুগান্তরকে, নিশ্চয়ই এটা একটা বিচারের অপেক্ষা রাখে, কিন্তু উনি হিন্দুদের যে আক্রমণাত্মক বিধ্বংসী মনোভাব সেই সময় দেখে এসেছেন, সেইটা যখন উনি এসে কলকাতায় লিখছেন, তখন যুগান্তর পত্রিকার যারা সম্পাদক, যারা বাঙালি এবং প্রধানত হিন্দু পাঠকের কথা ভেবে লিখছে, মানে কাগজ বার করেন, তাদের কি কথা মনে হয়েছিল এবং তারা কিভাবে রাশ টানতে চেয়েছিলেন, সেটা যে ওনার পছন্দ হয়নি, উনি যা দেখে এসেছেন তার প্রেক্ষিতে, এটা একটা সম্ভাবনা। আমরা বস্তুত জানি না কি হয়েছিল, কোন শিরোনামের জন্য তার বদলে দেওয়া তার রাগ হয়েছিল, এগুলো আমরা জানি না। কিন্তু ওনার এই যে তথ্য নিষ্ঠা, এইটা আমরা দেখি এই মানে এই সমস্ত এই মানে নানা বিষয়, এবং এর মধ্যেও আবার প্রতিবেশিতার যে জিনিসটা, দেখুন ক্রস কারেন্টগুলো কি সুন্দর দেখছেন, যে কিছু কিছু হিন্দু এমনও ছিলেন যারা মুসলিম পরিবারের সব জিনিসপত্র, দামি জিনিসপত্রগুলো নিয়ে গিয়ে রেখে দিয়েছিল, যে ওরা ফিরে এলে ফেরত দিয়ে দেবে, নাহলে ওই লুটপাট হয়ে যাবে। এটাও উনি দেখেছেন। উনি এটাও দেখিয়েছেন যে বহু মুসলিম এত অত্যাচারের পরও, তখন প্রায় কয়েক মাস হয়ে গেছে, তারা ফিরে আসতে চাইছে, মুসলিম লীগ তাদের বাধা দিচ্ছে। মুসলিম লীগ বলছে না, কেউ গ্রামে ফিরবে না, তোমরা সব মুসলিমরা একটা একটা করে জায়গায় থাকবে এবং সকলকে গান লাইসেন্স দিতে হবে। আর এরা কিন্তু মানে কংগ্রেস চাইছে, তার মধ্যে শাহনওয়াজ প্রধানত, যে পুলিশ নিয়ে গ্রামে ঢুকবে না, মুসলিমরা আসবে, আমরা গ্যারেন্টি দিচ্ছি, আমরা পিস মিটিং করছি, আমরা সবাইকে ডেকে বলছি আমরা তোমাদের প্রোটেকশন দেবো। এইরকম দুটো রিহ্যাবিলিটেশনের পাশাপাশি চলছে। এই সঙ্গে কিন্তু নরেশবাবু মনে হতাশাও কাজ করছে, একটা গ্রাম যেখানে সমস্ত মুসলিম মানে বাড়ি ছাড়া হয়ে গেছে, সেখানে বলছে আমি নিজেও বলতে পারি না একজন মুসলিমকে যে তুমি এখানে ফিরে এসো। কারণ উনি দেখেছেন মানে এটা একটা ভয়ঙ্কর জিনিস। এটা আশ্চর্য যে উনি এটা বিষয়ে পরে কখনো গল্প লেখেননি। উনি দেখেছেন যে যখন হিন্দুদের উন্মত্ত মব ছুটে আসছে, তখন মানে উনি শুনেছেন যে তখন মানে মুসলিম পুরুষরা তারা সব তরোয়াল দিয়ে নিজেদের মেয়েদের, বউদের, বাচ্চাদের কেটে ফেলেছে, অথবা মেয়েরা নিজেরাই কুয়োয় ঝাঁপ দিয়েছে, এবং সেই কুয়োর যে দুর্গন্ধ সেটাও উনি পেয়েছেন। বলছে আমি সেখানে দাঁড়াতে পারিনি, বেশিরভাগ ক্ষেত্রে রাবিশ দিয়ে সেই কুয়োগুলোকে ভর্তি করে দেওয়া হচ্ছে। তো এইরকম একটা ট্রমাটিক জিনিস উনি দেখিয়েছেন, কিন্তু সেটার কি বেরিয়েছে এখানে তার সাংবাদিকতা, আমি বলবো যে সর্বক্ষেত্রেই তার যে বিবরণটা পাওয়া যায়, যে জার্নালটা পাওয়া যায়, সেটা সাংবাদিকতার সমস্ত গুণ তার মধ্যে রয়েছে। শেষ অবধি সেটা এটা এডিট করে বার করলে ডেফিনেটলি একটা আমাদের বড় সম্পদ হতো, আমরা সেটা পাইনি। শেষে উল্লেখ করব, আমি সুচরিতা দিকে জিজ্ঞেস করেছিলাম যে এখন এটা আশ্চর্য যে নরেশবাবু, মানে আমার তো আর জিজ্ঞেস করার সুযোগ হবে না বা কেউ জিজ্ঞেস করেননি, অনেকেই আছেন যারা একাডেমিক হওয়া সত্ত্বেও, অধ্যাপনা ইত্যাদি অন্য পেশায় থাকা সত্ত্বেও সংবাদপত্রে কিছু কিছু লেখা লেখেন, প্রকাশ করেন, কিন্তু নরেশবাবু কোনোদিন তাও করেননি। সুচরিতা দিদি যেমন বললেন যে উনি খুব মনোযোগী পাঠক ছিলেন, তবে ওনার কাছেই শুনেছি, দিদির কাছেই শুনলাম যে উনি একবারই চিঠি লিখেছিলেন, সেটা হচ্ছে যখন বাংলা স্টেটসম্যান বেরোয়, তখন বাংলা স্টেটসম্যানের বানান এত খারাপ হতো যে উনি সেই বানান বিধি নিয়ে 3-4খানা চিঠি লিখেছিলেন, সেগুলো ছাপাও হয়েছিল, কিন্তু বানানের কোনো উন্নতি হয়নি। তো এর বাদে উনি কখনো কিছু লেখেননি। সুতরাং কনজিউমার অফ নিউজ হিসেবে তিনি সচেতন ছিলেন, সক্রিয় ছিলেন, তবে উনি সংবাদের সঙ্গে আর সম্পর্ক রাখেননি। বরং উনি যে এই যুগান্তর ছেড়ে দেওয়ার পরে উনি কিছুদিন সিগনেট প্রেসে কাজ করেছিলেন, ডিকে গুপ্ত তখন সিগনেট প্রেসে ছিলেন, সেইটা সম্পর্কে শুনেছি সুভাষিসের কাছেই যে উনি অত্যন্ত মানে খুব খুশি ছিলেন, সেটার অনেক গল্প করতেন, কিন্তু ওনার যুগান্তরের সময়কার কোনো গল্প উনি তেমন করতেন না।
কিন্তু এই যে উনি কিন্তু আচ্ছা, আরেকটা ভীষণ ভালো কথা বলেছিলেন সুচরিতাদি, যেটা আমার মনে হয় আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে যে উনি সবসময় একটা লাল পেন নিয়ে বসতেন আর যা পড়তেন তাতেই দাগ দিতেন। তো একবার উনি যখন সুচরিতাদির কাছে বিদেশে গিয়ে রয়েছেন, তখন সুচরিতাদি বলছেন তুমি সারাক্ষণ ভারী ভারী বই পড়ো, তুমি একটা হালকা বই পড়ো বলে ওনাকে আগাথা ক্রিস্টির মার্ডার ইন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস পড়তে দিয়েছিলেন। এবং কিছুদিন পরে আবিষ্কার করেছেন যে সেই গোটা বইটা লাল দাগ দিয়ে এডিট করা আছে, যে কোথায় বাক্য গঠনে ভুল আছে, কোথায় কি সমস্যা রয়েছে। এটা শুনে আমার মনে পড়ে গেল যে আমাদের ঠিক আনন্দবাজারে এই কাজটা করতেন আরেকজন কবি, তিনি হচ্ছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দা আমাদের পুরো জানে, আজকে যে কাগজটা বেরোলো সেটা এই ধরুন 12:30 একটা নাগাদ সম্পাদকের কাছে সেই কাগজটা আসবে সমস্ত লাল দাগ দেওয়া, এবং আমাদের বুক দূর করতো, কারণ যার ভুল হয়েছে তার ডেস্কে ওই কাগজটা আবার সম্পাদক পাঠিয়ে দিতেন। কিন্তু এটা যে কত জরুরি, মানে সম্পাদনা সংবাদপত্রের মধ্যে কবির সাহিত্যিকের এই যে গুণটা জরুরি, এটা আমি একটু বলতে চাই যে শব্দ প্রয়োগে, বানানে, বাক্য গঠনে লঘুতা বা আলস্য বা ব্যস্ততাকে স্থান না দেওয়া, যা সুপ্রযুক্ত উপযুক্ত তেমন শব্দেরই প্রয়োগ, এইটা আমাদের সাংবাদিকদের পক্ষে, সাংবাদিকতার পক্ষে অত্যন্ত জরুরি, যেটা বস্তুত একজন কবি শেখাতে পারে। কারণ কবিরাই শব্দ চয়নে এবং বাক্যের গঠনে অর্থের সঙ্গে শব্দের যথাযথ, যেটা আবার কালিদাস বলেছিলেন বাগার্থ কৃত সন্নিগ্ধ, যে সন্নিধিতে নিজের সমস্ত মন প্রাণটাকে দেওয়া যায়, ওখান থেকে উঠে আসছে ভাষা, বক্তব্য। এই জিনিসটা, এটা কিন্তু খুব কম লোকই মন দিয়ে করেছিলেন। তাই তার মতো একজন মানুষ, এদের মতো মানুষরা, নরেশবাবুর মতো মানুষরাই একটা প্রোডাক্ট থেকে খবরের কাগজকে একটা প্রতিষ্ঠানে পরিণত করতে পারে। সেই জন্যই আমরা একটা ইনস্টিটিউশনে পরিণত করতে পারি। ফলে তার অভাব, যদিও আমি সত্যি কথা বলতে এই আলোচনা সভায় ডাক পাবার আগে তার সাংবাদিকতা নিয়ে সেভাবে কিছু জানতাম না, কিন্তু জানার পরই আমার মধ্যে, তখন আমার জ্ঞানের অভাব ছিল। আজ আমি নরেশবাবুর অভাব সাংবাদিকতায় আরো গভীরভাবে অনুভব করছি। ধন্যবাদ।